স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন ৭১ জার্নাল সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত একটা অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয়, আমরা একে একে সেই শিরোনামগুলো জানিয়ে দিই এবং সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে অতিথিরা যুক্ত হন অনলাইনে, এবং আমরা তাদেরকে প্রশ্ন করি, খবরের গভীরে তারা আমাদেরকে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি এবং আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা সময়টা দেওয়ার জন্য। এবং সারাদিন যা যা ঘটেছে বোধ করি সব কিছুতে নজর ছিল আপনাদের। হবিগঞ্জের ইস্যুতে তরুণদের দল এনসিপি এবং ছাত্র দল মুখোমুখি নানামুখী ঘটনা আমরা দিনভর দেখছি, লাইভ কাভারেজে ছিলাম। এর মাঝখানে জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে 9টা দাবি তুলে ধরা হয়েছে, সেই খবরটাও রয়েছে। আন্তর্জাতিক অঙ্গলের খবর তো জানার চেষ্টা করবো। একটা ভালো খবর হচ্ছে, ভারত থেকে মানে চট্টগ্রাম থেকে ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটা নাটকীয় সিনেমাটিক একটা ফিল তৈরি করে তাকে আসলে আটক করা হয়েছে। সময় থাকলে সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করবে। এবং বলে রাখি দর্শক, এই গোটা আয়োজনে আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন পর্যায়ক্রমে। তাদেরকেও আমরা প্রশ্ন করব, উত্তর খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন অনলাইনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং আলাপের এক পর্যায়ে নিরাপত্তা বিশ্লেষককে যুক্ত করবো আন্তর্জাতিক অঙ্গন নিয়ে কথা বলার সময়। খুব ভালো হতো যদি আমি মনিরা শারমিনকে দিয়ে আলাপটা শুরু করতে পারতাম, কিন্তু তিনি আচ্ছা একটু এই ফাঁকে দর্শকদের কয়েকটা তথ্য জানিয়ে রাখি। হবিগঞ্জে মূলত এনসিপির গাড়ি বহরকে আটকে দেয় পুলিশ, এবং আটকে দেওয়ার কারণও আছে, কারণ ওই একই জায়গায় ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সমাবেশ ডাকা হয়েছিল এবং পরবর্তীতে আসলে এনসিপির পক্ষ থেকে ওই জায়গায় সমাবেশ ডাকার কথা ছিল, যেটা হয় মুখোমুখি হলে গেলে তো 144 ধারা জারি করা হয়। যাই হোক, আমরা মনিরা সাবিনকে পেয়েছি। মনিরা সাবিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। বলে রেখে আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি। কিছু প্রশ্ন হয়তো তারাও আপনাকে করতে পারে, একটু পরিষ্কার হতে চাই আপনার কাছে। শুরুতেই আমরা আসলে খবরগুলো দেখছিলাম, আমরা দেখলাম যে 200-র বেশি পুলিশ এবং স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, যেটাকে আমরা বলে থাকি এসপিবিএন, তাদের 2 শতাধিক সদস্য স্কট করেছিল পরিস্থিতি অনুকূলে রাখার জন্য। আমরা দেখলাম সে অবস্থায় ভেতর থেকে স্লোগান আসছিল এনসিপির দিক থেকে যে বাহ পুলিশ চমৎকার, স্বৈরাচারের তাবেদার। অনেকে আসলে এই জায়গাটাতে এসে একটু ধাক্কা খাচ্ছেন। স্বৈরাচার শব্দটা আমরা প্রয়োগ করতাম 5 আগস্ট 2024-এর আগে যারা ছিল তাদের ক্ষেত্রে। এরপর তো আমরা দেখলাম তাদের পতন হলো, চলে গেল। এখন কেন আসলে স্লোগানের মধ্যে স্বৈরাচারের তাবেদার এই টার্মগুলো আসবে? এটা তো কি বলবেন আসলে, যদি কোনো ব্যাখ্যা পাওয়া যায়, তারপর আমরা ধীরে ধীরে এগোবো। জি, ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা সালাম, এবং আমার সমালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। প্রথমত, আপনারা সবাই দেখেছেন আজকে সারাদিন যা ঘটেছে। আপনারা সবাই মোটামুটি দেখেছেন যে কিভাবে করে আসলে যেখানে 144 ধারা জারি করা হয়েছে তার থেকে 50 কিলোমিটার দূরে কিভাবে করে এই পুলিশ বাহিনী এবং এরা আসলে কিভাবে করে মানে একদম কি বলবো এটাকে, আমাদের কোনোভাবেই আমাদের নেতা কর্মী যারা ছিলেন তাদের যেতে দিচ্ছিলেন না ভিতরে। তো নিরাপত্তার ক্ষেত্রে আমি জানি না যে আসলে আজকের ঘটনায় এটা অনেকেরই প্রশ্ন, আমি সহ অনেকেরই প্রশ্ন যে আসলে আজকে কাকে নিরাপত্তা দেয়া হচ্ছিল, আসলে আমাদের নিরাপত্তা নাকি আসলে যারা সন্ত্রাসী যারা হামলা করবে তাদের নিরাপত্তা? কারণ যখন আসলে 144 ধারা যেখানে জারি করা হয়েছে, যে হবিগঞ্জে পৌরসভা, সেখানে থেকে 50 কিলোমিটার দূরেই আমাদের আটকে দেওয়া হচ্ছে। কেন? আমরা সেখানে গেলে আমাদের নিরাপত্তা শঙ্কা। তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কি আমরা ওখানে যাব না, নাকি আসলে ওখানে আমাদের নিরাপত্তা আমরা কিভাবে আমাদের মানে নিরাপত্তা নিশ্চিত করবে সেটা আসলে কনসার্ন। তো আসলে জিনিসগুলো খুবই কন্ট্রাডিক্টরি। কিভাবে আসলে যাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা তাদেরই দেখা যাচ্ছে যে তাদের নানান ধরনের কাজকর্ম থেকে আটকে দেওয়ার একটা ব্যাপার। এবং যেই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, একজন স্ট্যান্ডিং নারী সংসদ সদস্য, তার উপরে যেভাবে করে পুলিশ তার গায়ে হাত দেওয়া এবং যেভাবে করে তার উপরে চড়াও হচ্ছিল, এটা কিন্তু আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে বিরোধী দল বিরোধী মতের উপরে পুলিশ সরকারের পেটোয়া বাহিনী হিসেবে যেভাবে করে ফাংশন করেছিল, আমরা তার আরেকটা প্রতিচ্ছবি দেখলাম। এবং আপনারা খেয়াল করবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সাজিদ আলম সহ তাদের সাথে পুলিশের হাতাহাতি হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশের সাথে তো আসলে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু তারা যেভাবে করে আমাদের আটকে দিচ্ছিলেন, আমাদের নিরাপত্তা শঙ্কা
বলে তো আমরা কি আসলে বিরোধী দল হিসেবে আমরা কি আমাদের কর্মসূচি পালন করব না? এবং এই কর্মসূচি কিন্তু আমরা আগে দিয়েছি এবং পরবর্তীতে সেখানে ছাত্র দল এবং বিএনপির যারা পৌরসভার তারা হচ্ছে এই কর্মসূচি দিয়েছে। তো আমাদের যে ঢাকা কর্মসূচি সেটার পরে অন্যরা কর্মসূচি দিল এবং যারা কর্মসূচি দিল তাদের মধ্যে অনেকেই কিন্তু আজকে 111 জনের যে মামলা সেই মামলার আসামি। সুতরাং এর মধ্যে এই যারা একদম চিহ্নিত, আপনাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটি সংবাদ মাধ্যম একদম স্পষ্টভাবে দেখিয়েছে কারা হামলা করেছে। তারপরে আপনি কি দেখেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ? না, দেখেন নাই। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি জানেন, এটা যখন সরকারের মদতপুষ্ট হয় হামলাটা, তখন কিন্তু আমরা দেখেছি, এর আগেও দেখেছি যে সরকারের মদতপুষ্ট হলে সেখান থেকে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আসলে কোনো ধরনের পুলিশ প্রশাসন কোনো ধরনের স্বৈরাচার শব্দটা প্রয়োগ করা হচ্ছে বিগত সময়ের আওয়ামী লীগের কথা মাথায় রেখে, তাই তো? অবশ্যই। আচ্ছা, এই পুলিশ তো আসলে সেই পুলিশই, আপনি পুলিশের খুব বেশি সংস্কার তো আমরা করতে পারিনি। এবং যখন পুলিশ জনগণ বা এই বিরোধী দলের যে মানুষগুলো আছে যাদের হাতে কোনো অস্ত্র নাই তাদের উপরে চড়াও হবে, তখন আপনি তাদের কি পুলিশ বলবেন? আচ্ছা মনে সাহেব, আপনার কথা বরাবরই মানে খুবই ভালো লাগে, সবাই সেটা পছন্দ করে, কারণ আপনি যুক্তি দিয়ে বাস্তবতা দিয়ে উদাহরণ দেন। আপনি কি আপনার দলের একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনেছেন? তিনি আসলে যে কথাগুলো বলছিলেন তার ভিতরে আপনি কি কোনো উস্কানি টের পাচ্ছিলেন? যদি আপনি আপনার একেবারে নিরীহ কোনো স্টেটমেন্ট আপনি দেন। আচ্ছা দেখেন, আমি নাসিরউদ্দিন পাটোয়ারির আপনারা যেরকম হাজারটা সমালোচনা করতে পারেন আমিও করতে পারি। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক স্টেটমেন্ট, অনেক বক্তব্যের সাথে একমত না। কিন্তু আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি না আমাদের সাথে যারা আলোচক আছেন, আমি তাদেরও অনুরোধ করব, আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আমি একটা বক্তব্যের জন্য সন্ত্রাসী হামলাকে এবং সেই সেই মানে সন্ত্রাস কারা করছে এটা দেখতে হবে। সরকারের মদতপুষ্ট ছাত্র সংগঠন দিয়ে ছাত্র দল কর্তৃক হামলা হওয়াকে আমি সমর্থন করব কি করব না। আমি আপনার মতের সাথে একমত না হতে পারি। আমি একটা কথা একভাবে বলি, আপনি আরেকটা কথা আরেকভাবে বলেন। আপনি এটা নিয়ে সমালোচনা করতে পারেন, আমি নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা করতে পারি। কিন্তু তার উপরে যে আসলে কথা দিয়ে কথা বলছে, আপনি বাক স্বাধীনতা, আপনি আসলে কিভাবে করে এটা আপনি মানে পেশি শক্তি দিয়ে আপনি এটা কাউন্টার দিবেন, এটা তো হয় না। এবং কোনোভাবেই আমি একটা কথা বললাম, এটার কাউন্টার আপনি কখনোই পেশি শক্তি দিয়ে আমার উপর হামলা করতে পারেন না, এটা কোনোভাবেই সম্ভব না। এবং 5 আগস্ট পরবর্তী সময় আমরা যদি আবার সেই সংস্কৃতিতে যাই তাহলে তো 5 আগস্ট হওয়ার কোনো দরকার ছিল না। এবং আজকে আপনি দেখবেন সারা বাংলাদেশের মানুষের একটা হতাশার জায়গা, আমরা আবার সেই হামলা মামলা সংস্কৃতিতে চলে আসলাম কিনা। এখানে আরেকটা ছোট্ট একটা বিষয় জেনে আমি তারপর আলাপটা এখানে থামাবো, সেটা হচ্ছে জুলাই পদযাত্রা। তার মানে জুলাই যে স্পিচ যারা ধারণ করেছিল তাদের সবাইকে একটু কানেক্ট করে নেওয়া, যেহেতু একটা বছর আমরা পেরিয়ে এসেছি, নতুন একটা সময়, সেগুলো মনে করিয়ে দেওয়া, এটাই তো ছিল মূল উদ্দেশ্য। সেই পদযাত্রায় বহু মানুষ আসবে সেরকম একটা অনুভূতি নিয়েই হয়তো আপনারা পদযাত্রা চালাচ্ছিলেন। কি দরকার ছিল সেখানে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়া, সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি দুর্নীতিগুলো নিয়ে কথা বলা? স্বাভাবিকভাবে এখানে একটা মানে উস্কানি তৈরি হতে পারে, পরিস্থিতি খারাপ হতে পারে, সেরকম আপনারা নিরাপত্তা বলের মধ্যে ছিলেন কিনা? মানে আপনার মনে হয়েছে কিনা যে জুলাই পদযাত্রার মধ্যে এই এজেন্ডার মধ্যে যদি আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে ফেলি সেখানে একটা কনফ্লিক্ট হতে পারে? দেখুন, সবসময় কিন্তু জুলাই পদযাত্রাতে আসলে আমরা কি বলি, আমরা আমাদের যে এজেন্ডা গুলো ধরেন সংস্কার বাস্তবায়ন, কর্মসংস্থান এবং এই জিনিসগুলো নিয়ে যেভাবে করে আমরা কথা বলি, মানুষের কাছে একটা মানে মানুষের সাথে মত প্রদান করার চেষ্টা করি, আমরা জনমত গঠনের চেষ্টা করি এর পক্ষে, এবং সাথে সাথে সেখানকার মানুষের সাথে তো আমাদের এক ধরনের কানেকশন তৈরি করতে হয়। তো মানুষ আমাদের পদযাত্রার আগে পরে আমরা কিন্তু সাধারণ মানুষের সাথে বসে চা খাই, মানুষের সাথে কথা বলি, তো তাদের কাছ থেকে আমরা সেই এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে পারি। এখন দেখেন, বাংলাদেশে একটা সরকার আছে, বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা এবং যৌক্তিক সমালোচনা করা। এখন সমালোচনাটা ধরেন আমি একটা জায়গায় গেছি, হবিগঞ্জে যখন আমরা গেছি তখন সেই এলাকার মানুষজন নানান ধরনের অভিযোগ করেছে এবং সেখানে আমরা গিয়ে জানতে পেরেছি যে এই জিকে গৌস নামে একজন আছেন, তিনি মাফিয়া এবং সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে এবং খোদ বিএনপি
এক পক্ষ, তারাও কিন্তু আমাদের কাছে বলেছে যে সে আসলে বিএনপির থেকেও বড় বিএনপি, সে বিএনপির লোকজনকেও মানে না। এবং আপনি এটা দেখবেন বিএনপির অনেক মানুষ, অনেকেই যদি অফ এয়ারে আপনাকে বলতে চায়, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। হ্যাঁ, একেবারে পরিষ্কার। শেষ করি, জাস্ট এক লাইনে শেষ করি। সুতরাং দেখেন, এই ধরনের জায়গায় বিরোধী দল আসলে কি বক্তব্য দিবে সেটা তো নিশ্চয়ই আমরা ঠিক করে দিতে পারি না। এবং আপনি যদি একজন চাঁদাবাজকে চাঁদাবাজ না বলেন, মাফিয়াকে মাফিয়া না বলেন, তো এখন তাহলে আমার বুঝতে হবে বা আমার আসলে শিখতে হবে নতুন করে যে আসলে কাকে কি বলবো বা কি বলে অ্যাড্রেস করলে আপনাদের সুবিধা হয়। নিশ্চয়ই এভাবে করে বিরোধী দল মনিয়া কাজ সাহেব, করবে না। আপনি দেখেছেন যে একটা দীর্ঘ সময় গৃহপালিত বিরোধী দল বলা হতো, এখন তো সেটা নেই। পার্লামেন্টে কথা বলার জায়গা আছে। জুলাই অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে যে পদযাত্রা হচ্ছে, সেখানে কি খুব কি প্রয়োজন ছিল মানুষের অভিযোগগুলো নিয়ে বড় আকারে কথা বলে? এখানে তো কোনো সমাধান আসবে না। এটাই তো দেখেন, আমরা তো ভয়েস, আমরা কি চাই, আমরা জনপ্রতিনিধি আসলে কি, বা মানুষের রাজনীতিটা আমরা আসলে কি করি, মানুষের ভয়েস হয়ে ওঠাটাই তো রাজনীতি, তাই না? তাদের অসুবিধার জায়গাগুলো অ্যাড্রেস করাই তো রাজনীতি। তারা তো বলতে পারে না। আপনার যুক্তি একেবারে পরিষ্কার মনিয়া সাহেব। হ্যাঁ, আবারও আসবো নিশ্চয়ই। এবং যা যা বললেন মাননীয় সংসদ সদস্য হেলেন জেন খান, আপনি শুনলেন। প্রথমত পুলিশ বলা হচ্ছে যেহেতু সংস্কার হয়নি, তাহলে এই পুলিশই স্বৈরাচারের তাবেদার, সেই সেন্সে তারা এই স্লোগানটা দিয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে, হতে পারে নাসিরুদ্দিন পাটোয়ারি উস্কানিমূলক অনেক কথা বলেছে, আমরা অন্যভাবে প্রতিবাদ করতে পারতাম, তার উপর হামলা করার তো প্রয়োজন ছিল না, এটা তাদের যুক্তি। 3 নম্বর কথা যেটা বলা হলো যে জুলাই পদযাত্রায় অনেকেই আসলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধির বিপক্ষে, যে কারণে তারা বলতে বাধ্য হয়েছিলেন তাদের বক্তব্যে। আমি হয়তো আপনার বক্তব্যের মাঝখানে বিরতিতে যাব, তারপরেও যদি আপনি এই যুক্তিগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারেন। যথেষ্ট ব্যাখ্যা আছে। প্রথমত জুলাইয়ের এই গণ অভ্যুত্থান এবং তার পূর্বে যে 17 বছর আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম, আমাদের এত হত্যা, এত খুন, এত নির্যাতন, এত নিপীড়ন, এতবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি নির্যাতনের শিকার হলেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসবো। ফার্স্ট আমাদেরই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। সেকেন্ডলি হলো যে আমাদের রাজনৈতিক যে মানে এটার কি বলবো, একটা মূল্যবোধের যে চরম অবক্ষয় হয়েছিল সেই জায়গাটাতে ফিরে আসবো। থার্ড হলো যে আমরা দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠন করব। ফোর্থ হলো যে আমরা সন্ত্রাসমুক্ত একটা রাষ্ট্র গঠন করব। তো এইগুলা কিন্তু ধাপে ধাপে আপনি দেখেন যে এই প্রথমত আমরা কোন জায়গাটা অর্জন করেছি। প্রথমত বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার এসছে। দ্বিতীয়ত এখানে বিরোধী দল আছে, সেখানে বিরোধী দল এককভাবে যদি বলি জামাত ইসলাম, সাথে এনসিপি, তারা আগে ছিল 11, এখন হলো 10 হয়েছে, তারা আছে। এবং পার্লামেন্টে আপনি জানেন যে বিরোধী দলকে সরকারি দল কতটাই গুরুত্ব দিয়েছে, যে মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার আগেই দেখা গিয়েছে বিরোধী দলের নেতার বাড়িতে গিয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু পুলিশ ঠিক ভূমিকা পালন করেছে। থার্ড হলো যে দেখেন যে বিরোধী দল, আমি এইগুলাতে বলতে চাচ্ছি যে বিরোধী দল যেটা হয়, যে বিরোধী দলের মূল জায়গাগুলো থাকে কি, তারা যৌক্তিক সমালোচনা করবে, যেটা মনিরা শারমিন বলল, সেখানে তো কোনো মনেরই নাই। কিন্তু বিরোধী দল, সরকারি দল যেমন করে এই জায়গাগুলো অসঙ্গতি আছে সেগুলো অ্যাড্রেস করবে, ঠিক একইভাবে বিরোধী দলের কি কাজ না এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো একটা অভদ্র, মানে কি বলবো, অসভ্য একটা লোক, যে দিনের পর দিন বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিকে নষ্ট করছে। আর একটা হচ্ছে এই যে সালাউদ্দিন আম্মার নামে একটা ছেলে আছে, আম্মার। এই দুটা ছেলে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিকে যে একটা চরম নৈরাজ্যকর অবস্থায় দিনের পর দিন নিয়ে যাচ্ছে। এইটা আপনি দেখেন, বাংলাদেশের এত প্রবীণ একজন নেতা, যিনি আপনি জানেন নির্বাচনকালীন সময়ে আমাদের মির্জা আব্বাস ভাই, তিনি শুধুমাত্র বারবার করে নির্বাচিত এমপি হন নাই, তিনি কিন্তু একজন নির্বাচিত মেয়রও ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয়। সেই প্রবীণ নেতার চরিত্র নিয়ে যেভাবে বলা হলো, সেই তখন থেকেই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি সম্পর্কে আপনি বলেন যে এই বিএনপির পক্ষ থেকে বলেন কিংবা সাধারণ জনগণ বলেন, বারবার কিন্তু বলা হয়েছিল যে এই সংস্কৃতি থেকে এনসিপিকে মুক্ত হতে হবে। তো এ স্থান কাল পাত্রভেদে, কারণ আপনি জানেন যে অন্যান্য জায়গায়ও কিন্তু এই যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে কিংবা জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি কিন্তু প্রোগ্রামগুলো করছে। এবং মাননীয় সংসদ সদস্য, যদি আপনি স্পেসিফিক করে ধরে বলেন, যদি আমরা শুধু পুলিশে আসি, মনিরা শারমিন বোধ করে এনসিপির পক্ষ থেকে এই কথাটা বলেছেন যে পুলিশ যেহেতু সংস্কার হয়নি, এই পুলিশই আসলে স্বৈরাচারের তাবেদারি করছে, যেটা তারা বলছে আসলে।
দেখুন পুলিশের ওখানে কি করার আছে, 144 ধারা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে। তো 144 ধারা জারি করা হলে যেহেতু ওখানে দুই দলই করেছে, সমাবেশ ডেকেছে, সেইখানে পুলিশের ভূমিকাটা থাকে হলো যে ওখানে শান্তিপূর্ণ পরিবেশ, যেই দলকে দিবে অন্য দলই কিন্তু ঝামেলা করবে, এসে পরিবেশ নষ্ট করবে কিংবা ওখানে উত্তেজনা ছড়াবে। সেই কারণে পুলিশ যেটা করেছে যে কোনো দলকেই ওখানে সমাবেশ করতে দেয়নি। তা আমি এই জায়গাটায় মনে করি যে পুলিশ সঠিক ভূমিকাই ছিল। আর দ্বিতীয়ত আপনি জানেন যে দীর্ঘ 17 বছর যেটা হয়েছে, ফ্যাসিস্টরা কিন্তু মানে বিশেষ করে প্রশাসন, পুলিশ প্রশাসনকে একদম অ্যাবসলিউট করার চেষ্টা করেছিল। এছাড়া 36 জুলাই পুলিশের উপরে যেইভাবে মানে একটা বলতে ওদেরকে ব্লেম করা হয়েছে কিংবা পুলিশের বিভিন্ন জায়গায় তারা যেভাবে মানে নির্যাতনের শিকার হয়েছে, সব মিলে মরালি কিন্তু তারা একটা খারাপ অবস্থায় ছিল। কিন্তু আমি মনে করি এই 5 মাসে সেটা অনেকখানি রিকভারি হয়েছে এবং সেই জায়গা থেকে পুলিশ ধীরে ধীরে তারা করছে। আর আরেকটা হলো যে পুলিশকে আবার নতুনভাবে ঢেলে সাজানোর জন্য একটু সময়ের দরকার। এটা ব্যাখ্যা দিলেন। আরেকটা বিষয় দেখুন, স্থানীয় জনপ্রতিনিধি জে.কে. গাউস যদি অপরাধ করে থাকেন, তাহলে সে অপরাধ যদি খোদ এলাকাবাসী এনসিপি নেতা কর্মীদের জানান, তারা কি তাদের বক্তব্যে সেটা বলবে না? দেখেন এটা একটা ফেক কথা, এটা একটা বাজে কথা। একটা 5 মাসের এটা আপনি জি.কে. গাউস এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন নেতৃত্ব, আপনি এই ফ্যাসিস্টদের আমলে কোথাও কিন্তু করা যায়, নির্বাচন করা যায়নি, কিন্তু সে জেলা থেকে নির্বাচন করেছে এবং বিপুল ভোটে জয়লাভ করেছে। এবং জি.কে. গাউস সম্পর্কে আমি জানি, সে ছাত্র দল করতো, আমিও ছাত্র দল করতাম, প্রায় একই সমসাময়িক। এবং এত 100% একটা অনেস্ট লোক, এত নিবেদিত লোক, এত দিন রাত নাই 24 ঘন্টা বলতে পারেন যে সে রাজনীতি করে। সে আপাতমস্তক একজন রাজনীতিবিদ, তার সম্পর্কে গিয়ে ওখানে এরকম বেফাস কথা বললে আপনি এই জাতি যে কতটা ইমোশনাল আপনি জানেন না। যে কি জানে আমাদের যে ফুটবল খেলা হলো, বিশ্ব ফুটবল খেলা, সেই ফুটবলকে ব্রাজিল আর্জেন্টিনাকে কেন্দ্র করে সুইসাইড পর্যন্ত করে। আর এখানে এমন অনেক ইমোশনাল নেতাকর্মী সমর্থকরা আছে যারা নেতার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। তাই সেই জি.কে. গাউসের জন্য আমি মনে করি হবিগঞ্জে অসংখ্য নেতাকর্মী আছে যারা জীবন দিতে পারবে, এরকম কিন্তু অসংখ্য। কারণ এমন কোনো ছিল না, মানে আন্দোলন ছিল না যেখানে ফ্যাসিস্টদের প্রতিরোধ গড়ে তুলে নেই। বাংলাদেশের কোথাও না করলে 5 মাসে এই লোকটা কি করতে পারে বলেন? 5 মাসে সেই লোক বিপুল ভোটে জয়লাভ করলো, তাকে ওখানে গিয়ে মাস্তান, সন্ত্রাসী, গুন্ডা, মাফিয়া এইসব বলে যদি তার বক্তব্য দেয়, তাহলে তার যে সমস্ত নেতাকর্মীরা দেখেছে দীর্ঘ 17 বছর তার উপরে কি ডান্ডা বেরি পর্যন্ত দিয়ে তাকে কিন্তু রাখা হতো, সেই নেতাকে নিয়ে যদি এই ধরনের বক্তব্য করে, স্বাভাবিক কারণেই কিন্তু সেখানে বলেছে সাধারণ জনগণ কিন্তু এটার বিরুদ্ধে প্রতিরোধ করেছে। আমিও কিন্তু বিশ্বাস করি যে সাধারণ জনগণ তার পক্ষে, কারণ অতীত দিনে কিন্তু আমরা এটা দেখেছি। এই ধরনের এই যে এরা যে স্থান কাল পাত্র না ভেবে এনসিপি দিনে দিনে কোথায় তারা ছিল আর কোন জায়গায়, আজকে 7 জন নিয়ে তাদের প্রতিবাদ করতে হয়, আন্দোলন করতে হয়, এর চেয়ে তো লজ্জার আর কি হতে পারে? তারপরে যদি এনসিপি শিক্ষা গ্রহণ না করে, এই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য আমি মনে করি এনসিপি ভীষণভাবে, কারণ আমি জানি মনিরা শারমিন আমার অনেক পছন্দের একজনই, কিংবা আরো অনেকে আছে যাদেরকে আমি অনেক পছন্দ করি। আমি পছন্দ করি। তা ওদের মতন নেতৃত্ব যেখানে আছে, সেখানেই পাটোয়ারির মতো যে সারাক্ষণ কুরুচিপূর্ণ বক্তব্য, উত্তেজনা ছড়াচ্ছে, মানে পরিবেশ নষ্ট করে, সেই জায়গায় আমার আহ্বান থাকবে এরকম পরিস্থিতিতে অভিযোগ জানানো, এনসিপির যারা আছেন তাদেরকে বলা, এভাবে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারতো, কিন্তু তাই বলে হামলা করাটা কি না? অবশ্যই আমি এটাকে সমর্থন করি না। আমি মনে করি যে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নাই। তবে এটাও ঠিক, আপনি তো জানেন যে কখনো কখনো কিন্তু পরিবেশ নিজেরও বুঝতে হবে। কারণ আজকে ঢাকা শহরে যেটা হবে, আপনি হবিগঞ্জে যে একই রকম চিন্তা করতে পারেন না। কাজে আপনার ওখানকার যে, আমি ব্যক্তিগতভাবে তো আমি যেখানেই যাই ওখানকার পরিবেশটা আগে জেনে নেই, যে এখানে মানুষের চিন্তা কি, চেতনা কি, এটা কিন্তু আগে জেনে নেই। ওটা না জেনে যদি হুটহাট করে একটা দেয়, তো অনেক জায়গায় কিন্তু অনেক ইমোশনাল, যেটা হয়েছে তাদের গোপালগঞ্জে গিয়ে না বুঝে না শুনে একটা দিল, বুঝতে হবে তো কোন জায়গায় কোন পরিবেশ, সেটা যদি না বুঝে তাহলে কিন্তু এরকমই ঝামেলার শিকার হবে। এবং সেই জায়গায় কিন্তু সরকার অনেক সময়
অবশ্যই সরকারের দায় দায়িত্ব আছে, কিন্তু হুটহাট করে একটা হয়ে গেলে সেখানে কিন্তু সরকারও বিব্রত করে। একদম, আমি নিশ্চয়ই এটা নিয়ে আরো জানার চেষ্টা করবো। রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তাদেরও এই ব্যাপারে অনেক অ্যালার্ট হতে হবে। ওকে, আমি এই পয়েন্টগুলো নিয়ে আবার মুনিয়া সাহেবের কাছে আসবো। তার আগে আমি একটু দেরি করে আপনার কাছে আসলাম আমি ইসলাম কাকুজি, যেন আপনি পুরো ব্যাপারটা অবজার্ভ করতে পারেন। দেখেন, যে বক্তব্যগুলো আপনি শুনলেন, যে দুটো দল মুখোমুখি হলো, একদিক থেকে বক্তব্য এলো, বিপক্ষ দল বলছে উস্কানি, তারপর সেখানে রড দিয়ে মারামারি, এরপর 144 ধারা জারি। এমন কোন ইস্যুটা আপনি দেখলেন এখানে যেটা জুলাইয়ের আগে ছিল না, এখন আমরা প্রথম দেখলাম? সবই তো একই দেখতে পাচ্ছি আসলে। এটা মানে আপনার পরিবর্তনটা টের পাচ্ছেন কি অন্তত এই রাজনীতির অঙ্গনে? শোনেন, দীর্ঘ 17 বছর এক ধরনের পরিবেশ ছিল, জি, সেই পরিবেশ থেকে উত্তরণ ঘটছে এবং যাদের আমরা ধরেই নেই জি। সামনের কাতারে যারা ছিল তরুণ সমাজ ছিল, মূলত এই তরুণ ছাত্র ছাত্রী, তারাই এই আন্দোলনকে সবচেয়ে বেগবান করেছে। জি, জি। গুলির মুখে তারা দাঁড়িয়ে গেছে। এই যে দাঁড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই তরুণ সমাজের প্রতি কিন্তু মানুষের একটা আবেগ সৃষ্টি হয়ে গেছে যে এরা বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে। এই রকম একটা আবেগ থেকেই আপনি দেখেন, খেয়াল করেন, ওই আন্দোলনের পরপরই ফেনীতে একটা বন্যা হয়েছিল, আপনার স্মরণ থাকার কথা। মানুষ লাইন ধরে টিএসসিতে ত্রাণ দিছে বিশ্বাস করে তাদের উপরে, এই তরুণ সমাজের উপরে বিশ্বাস করে। আমরা দেখেছি তরুণদের সেই চেহারাগুলো, আমরা দেখেছি সেই তরুণদের কেন মানুষ বিশ্বাস করলো যে এরা একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে নিয়ে আসছে। তাহলে এই যে আবেগের জায়গাগুলো যখন আস্তে আস্তে কি হলো, ওই টিএসসিতে যত ত্রাণ মানে জমা হয়েছিল, পরবর্তীতে কিন্তু এর কোনো হিসাব আর পাওয়া যায়নি। এটারই কথা হয়। হ্যাঁ, এটা অনেক কথা হয়েছে। তাহলে যখন এই জায়গাগুলোতে আসছে, তারপরে আপনি জানেন কিনা জানি না, সেটা হচ্ছে যে তাদের মধ্যে এক ধরনের ওই যে বদলি বাণিজ্য, ডিসি নিয়োগ, তারপর এই সমস্তগুলো করে তাদের মধ্যে এক ধরনের মানে দুর্নীতি করার যে প্রবণতা, এটা সামনে আসতে থাকলো এবং স্পষ্ট সেগুলো ছিল। এখন এরপরে এর সঙ্গে যুক্ত হয়েছে কি? এর সঙ্গে যুক্ত হয়েছে ওই এনসিপির, মূলত তারা বয়সে যে জায়গায় হোক না কেন, কারোর সম্পর্কে কোনো বক্তব্য দিতে গেলে, হেলেন জেরিন খান কিন্তু একটা কথা বলেছে যে মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, ঠিক আছে, তো এখন প্রতিদিন সকালে উঠে মির্জা আব্বাস একদিনকে আক্ষেপ করে বলা শুরু করছে যে আমার মনে হয় রাজনীতি বা মানুষের কাছে ভোট চাইতে যেতে হবে না, কেননা প্রতিদিন সকালে উঠে নাসিরুদ্দিন পাটোয়ারি আমার সম্পর্কে যেভাবে প্রচার চালায়, তো লোকজন তখন ভোটটা কারে দিবে তখন তারা ধরে নিতে পারে, বুঝতে পারে। সেরকমই তিনি ওইভাবে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কথার উপরে ভিত্তি করেই, বিশেষ করে তার উচ্ছৃঙ্খল কথা আমি বলবো, এবং আমাদের এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আপনি এই ধরনের উচ্ছৃঙ্খল কথা কিন্তু পাবেন না। আপনি দেখবেন যত যাই বলেন, আমরা অনেকেই বলতে পারে যে কি বলে আওয়ামী লীগেরও অনেক সন্ত্রাসী নেতা ছিল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর এই নাসিরুদ্দিন পাটোয়ারির বডি ল্যাঙ্গুয়েজ এক না। রাজনীতিতে কিছুটা শিষ্টাচার থাকবে। একটা আপনি হুট করে আপনি একজন সম্পর্কে বলে দিলেন যে এখানে গুন্ডা মানে কি বলে বিএনপির গুন্ডা বাহিনী এখানে আছে, তারপর মাফিয়া আছে, আপনি সমালোচনা করতে পারেন যে এখানে দুর্নীতিবাজ আছে, এখানে চাঁদাবাজ আছে, আপনি না হয় বললেন, কিন্তু আপনি কোনো কথা নেই, কিছু নেই, আপনি কোনো একজন মানুষ সম্পর্কে বলে দিলেন যে গুন্ডা। আপনি কিসের ভিত্তিতে? এলাকার লোকজন তো আপনার পক্ষে বিপক্ষে সব জায়গার কথা বলেছে। একজন মানুষ তো একেবারে নির্ভেজাল খারাপ হবে না, আবার নির্ভেজাল ভালো লোক হবে না। এই জিনিসটা ব্যাখ্যা দেন, মানে এই 144 ধারা পর্যন্ত বিষয়টা গড়ালো কেন? আচ্ছা, এইটা একটা আসি। আপনার এই জায়গাতে কোনো অবস্থাতেই আমি সাপোর্ট করি না একটা জিনিস, যে এনসিপি যখন পদযাত্রা করছে, তারা তাদের মতো করে যাক, এখানে আরেকটা দলের কিন্তু কি বলে সমাবেশ দেওয়ার কোনো দরকার নেই। আরো তো অনেক জায়গা আছে, এক জায়গায় কেন করতে হবে? কিন্তু আমার কাছে মনে হয়েছে সেটা হলো হয়তো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া হিসেবে আরেকটা ঘটনা আসছে, এইরকমই আমার কাছে যেটা মনে হয়েছে। হেলেন জেরিন খান যেটা বললেন সেটা একটা আইডিয়া পাওয়া যায় যে ওখানকার জনপ্রতিনিধি নির্বাচিত হন ভোটে, জিকে গাউস, এবং তার সম্বন্ধে যখন নেগেটিভ কথা বলা হচ্ছে তখন তার সমর্থকরা হয়তো এগিয়ে আসতে পারে এবং
এবং এটা বাংলাদেশের রাজনৈতিক যে রাজনীতি আছে। ট্যাবুর মধ্যে হ্যাঁ। পড়ে যায়। আমি নিশ্চয়ই মনিরা সাহেবের কাছে ব্যাখ্যা জানার চেষ্টা করবো, আপনি শেষ করুন। জি না এইখানে এই কারণেই তারপরে ওই যে 144 ধারা জারি হয়ে গেছে। 144 ধারা যে জায়গায় হয়েছে সেই জায়গায় সীমাবদ্ধ থাকলে হতো। জি। হ্যাঁ, কিন্তু আবার মনিরা শারমিন যেটা বললো যে সেখান থেকে 45 কিলোমিটার দূরে যারা নেতারা যাচ্ছিল সেইখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এইগুলো না করলে হতো। পুলিশকে এই আরো সহনশীল হয়ে, ঠিক আছে তারা যাক, তাদের বক্তব্যগুলো দিক। আমরা চাই, মানে ব্যাপারটা হলো কি একতরফা ভাবে আপনি কিন্তু দেশ চালাতে পারবেন না। আমি হেলেন জেরিন খানকেও আমি জিজ্ঞেস করতে চাইতাম যে কেন তাদের বাধা দেওয়ার কি দরকার, তারা তাদের বক্তব্য দিক। জনগণ এই প্রশ্নটা তো আসতে পারে যে হ্যাঁ, গতকাল যখন একটা অকারেন্স ঘটেছে, হ্যাঁ। আজকে সেই জায়গাটাতে গিয়ে এভাবে করার দরকারটা কি ছিল? কোনো দরকার নেই। আচ্ছা, আমি এগুলো নিয়ে একটু মনিরা সাহেব আপনার কাছে আসতে চাই। আমি জানি আপনার কাছে অনেক কিছুর ব্যাখ্যা হয়তো পাওয়া যাবে, তবে শুরুতে আমি এই ব্যাখ্যাটা একটু জানতে চাই। জিকে গাউস এই 5 মাসে এমন কি করতে পারেন যার জন্য আসলে মানে এত মাফিয়া বলা হচ্ছে, মানুষ এত অভিযোগ করবে? অভিযোগ করলে তো তিনি তো নির্বাচিত হতে পারতেন না। শুধুমাত্র এই অংশটা বলুন, তারপরে ধীরে ধীরে যাবো সামনে। জি দেখেন, জিকে গাউস এই 5 মাসে করেন। আপনি যদি হবিগঞ্জে আপনাদের নিশ্চয় প্রতিনিধি আছে, জি। শুধু বলার জন্য বলা না, এই বিষয়গুলো তো প্রমাণ করার দায়িত্ব আমার না। আমরা অভিযোগ করছি, আপনারা খোঁজ নেন, সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেন। 5 আগস্টের পর থেকে এই টেম্পো স্ট্যান্ড দখল থেকে শুরু করে সব দখলবাজি রাজনীতি করেছে জিকে গাউস, এবং এটা তো অলিখিত সত্য যে 5 আগস্টের পরে জাস্ট এটা ক্ষমতার হাত বদল হয়েছে। এটা তো অঘোষিত হাত বদল, কারণ এই আগের যেই টেম্পো স্ট্যান্ড আগে নিয়ন্ত্রণ করতে হচ্ছে আওয়ামী লীগের লোক, সে পরবর্তী যেটা হাত বদল হয়ে বিএনপির লোক করেছে, এবং আপনি কারওয়ান বাজার থেকে শুরু করে সব জায়গায় দেখেন ঠিক সেইভাবেই জিকে গাউস সেই 5 আগস্টের পর থেকে তার ত্রাসের রাজত্ব সেখানে কায়েম করেছে। এবং আমি আপনাকে বলি, একেবারে আমি সোর্স সহ বলছি, পানি উন্নয়ন বোর্ডের তার হচ্ছে কোনো ধরনের সেখানে হুমকি দিয়ে, সেই কর্মকর্তাকে হুমকি দিয়ে সেখানে টেন্ডারবাজি করে সেই টেন্ডার তার নিজের ভাইকে, গাফফার সম্ভবত ওনার নাম, ওনাকে দিয়েছে। এবং এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে যে প্রতিপক্ষ যারা আওয়ামী লীগের লোকজনের সাথে নেগোসিয়েশন করে তাদের মামলা বাণিজ্য করা এবং পরবর্তীতে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, এই ধরনের নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এবং এটা শুধুমাত্র সে প্রতিপক্ষের মানে আওয়ামী লীগের সাথে করে তা না, কিন্তু সেটা বিএনপির লোকজনের সাথে এই ধরনের বাণিজ্য করে, এবং সেটার ফলে বিএনপিরই একজন জিয়া সাইবার ফোর্সের একজন, তিনি কিন্তু থানায় মামলাও করেছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেইটার আমি জানি না, সোশ্যাল মিডিয়া খুঁজলে সেই ডকুমেন্ট আপনি পাবেন, যদি না পান আমি আপনাকে প্রোভাইড করতে পারি। সো এই যে একটা সুফি দরবেশের মতো একটা মূর্তি আসলে যেভাবে করে আপা বললেন, আমি জানি না, হয়তো ওনাদের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু জিকে গাউস এমন কোন সুফি দরবেশও না, যেটা আসলে আমরা সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু জানতে পেরেছি। এটা কোনো ফেক কথা না, এবং এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা এটা ডকুমেন্ট পাবেন, আপনারা গেলেই পাবেন। আরেকটা বিষয় একটু ছোট করে বলবেন। না, আমি এটা একটু উত্তর দিতে আচ্ছা চাই। প্লিজ, হ্যাঁ উত্তর দিন। উনি আমি সাধারণ আপনার কাছে মানুষ, আসতাম। আমি নিশ্চয়ই জানতে চাইবো কোন সাধারণ মানুষটা। আমি জিকে গাউসের সাথে 40 বছর রাজনীতি করি, 40 বছর। জিকে গাউস একটা ছাত্র দল করা এবং সে ভাই বোনের মতো রাজনীতি করি, উনি বললেই হলো। আর উনি বললেন টেম্পো স্ট্যান্ড, এইসব যারা অপপ্রচার যারা করেছে তাদের মুখে থাপ্পড় মেরে সে কি জানি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনে বিপুল ভোটে জিকে গাউসকে জনগণ ভোট দিয়েছে। যারা এইসব অপপ্রচার করেছে বিএনপির বিরুদ্ধে, সারা বাংলাদেশে থাপ্পড় মেরে তাদের মুখে এই যে সারা বাংলাদেশের 2/3 মেজরিটি বিএনপিকে দিয়েছে। কেন দিয়েছে? যারা অপপ্রচার করেছে তাদের শিক্ষা দেবার জন্য। কারণ বিএনপির কেউ এবং যারা বলেছে তারাই আজকে 6টা 7টা জিত পেয়েছে এবং দয়ায় পেয়েছে, অন্য দলের সাথে গিয়ে পেয়েছে। কারণ তারা আমি এটা একটু বলি, উনি যেরকম বললেন যে টেম্পো স্ট্যান্ড, জিকে গাউস যদি টেম্পো স্ট্যান্ডই করে তা জিকে গাউসকে জনগণ ভোট দিবে কেন? জিকে গাউস কেন নির্বাচিত হবে? তারপর উনি কি বললেন, পানি উন্নয়ন বোর্ড। আরে ভাই, উনি তো এই এলাকার নির্বাচিত এমপি, পানি উন্নয়ন বোর্ড তো বলেন, আর অন্য নেই বলেন, সবার সাথে উনি। মনিরা শারমিন নির্বাচিত হবার পূর্বে জিকে গাউস ওই এলাকার মেয়র ছিলেন, নির্বাচিত মেয়র ছিলেন অনেকবার, একবার দুবার অনেকবার। তো জিকে গাউসের সাথে জিকে গাউস যে পানি উন্নয়ন বোর্ড দখল করতে হবে না, জিকে গাউসকে পানি উন্নয়ন বোর্ডের লোকেরা এমনিতে, কারণ ওখানে যদি প্রশাসন চালাতে হয়, উনি এত পপুলার যে ওনার একটা পরামর্শ নিতেই পারেন। এখানে এমন কিছু জিকে গাউসকে দখল করতে হবে। এইসব মনিরা শারমিন, এগুলা আওয়ামী লীগের সময় এইসব কথা চলতো, এটা বিএনপির সময়, কিংবা এখন যেই জায়গাটায় জনগণ মেনটেন নিয়ে গণতান্ত্রিক একটা সরকার এসছে,
সেই সরকার নিয়ে, সেই সরকারের এমপি মন্ত্রীদের নিয়ে এই সব কথা এই জাতি বিশ্বাস করবে না। এইটা ফ্যাসিস্টদের আমলে যে সমস্ত এমপিদের নিয়ে বলতো, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসতো না। ওরা দীর্ঘ বছর 17 বছর এদের ভিতরে থেকেছে, তো ওরা ওই জায়গা থেকে বের হতে পারে নাই। ওরা ওই রকম ভাবে বিএনপির এমপিদের ট্রিট করতেছে। আরে বিএনপির এমপিরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, আর কবে আসছে? মাত্র 5 মাস। এই 5 মাসে সে সব কিছু করে ফেললো। আপনি এখন হয়েছে কি, এই ধরনের কথাবার্তা দিয়ে যখন গিয়ে জনগণের সামনে বলে, যেই জনগণ এত রেসপেক্ট করে, এত ভালোবেসে, এত করে যাকে এমপি মনোনয়ন করেছে, নির্বাচন দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই জনগণের ভিতরে গিয়ে এরকম ভুয়া তথ্য দিলে, ভুয়া কথা বললে সেটা জনগণ করবে না, প্রতিবাদ করবে না? আমরা তো জনগণের সাথে সারাক্ষণ নিয়ে যাই। কাজেই মনিরা শারমিনদের আমার মনে হয় যে এখনো জনগণ ভিত্তিক রাজনীতি করা উচিত। ওরা জনগণ ভিত্তিক এখন পর্যন্ত রাজনীতি করছে না, যেই কারণে এই যে ভাই যে বললেন যে ওদের দিয়েছিল গণ অভ্যুত্থানের পরে পরে বন্যার্তদের ত্রাণের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই জায়গায় কিন্তু ওরা আমি ত্রাণের প্রসঙ্গটা একটু পরে আসি, ত্রাণের প্রসঙ্গে একটু পরে আসি, এটা আমি ব্যাখ্যাটা জানার চেষ্টা করবো। তার আগে মনিরা শারমিন, আপনি একটু বলবেন, যদি জেকে গাঁও সম্বন্ধে এত অভিযোগ থাকে, এত কিছু দখলদার, তারপর টেন্ডারবাজি, আওয়ামী লীগের শেল্টার দেয়া, নানা কিছু, উনি কেন নির্বাচিত হবেন? সেক্ষেত্রে ফেয়ার ইলেকশন কি হয়নি সেখানে? দেখেন, ফেয়ার ইলেকশন হয়েছে, তারপরে হচ্ছে উনি নির্বাচিত হয়েছে, কিন্তু যেই বিষয়গুলো বলা হচ্ছে টেম্পো স্ট্যান্ড দখল করা, আপনারা খোঁজ নেন না কেন? আপাতত একেবারে যেই ভাষায় আসলে উনি এখানে বসে উনি রাজনীতি সংস্কৃতির কথা বলছেন, রাজনীতিতে ভাষার কথা বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কিন্তু উনি এই মুহূর্তে যে ভাষায় কথা বলেন, এটা কি কোনো টকশোতে আলোচনা করবার মতো, কোনো জায়গায় বক্তব্য দেওয়ার মতো ভাষা কিনা? থাপ্পড় দেওয়া এই সেই। এখন আমার শোনেন, আমি যদি এটা বলতে যাই, আপনারা তো বলতেছেন যে এখন আমরা চাঁদাবাজকে চাঁদাবাজ বললে ওনারা রাগ করেন, তারপরে ধরেন ঋণ খেলাপিকে ঋণ খেলাপি বলা যাবে না, ঋণগ্রস্ত বলতে হবে, ঋণ খেলাপি বললে ওনারা মন খারাপ করেন, এবং যে আসলে টেন্ডারবাজি করেন, আপনি ওনার কথাটাই শোনেন না কেন? উনি নাকি এতই জনপ্রিয় যে সরকারি প্রতিষ্ঠানগুলো তাকে নাকি, তার কাছে নাকি টেন্ডার পারলে এখন তার পরামর্শক্রমে টেন্ডার দেয়। উনি মেয়র ছিলেন, উনি তো মেয়র ছিলেন সেই জায়গায়, অভিজ্ঞতার ভ্যালু হয়তো দিয়েছিলেন, যেটা দিতে পারে না। এটা দিস ইজ নট আ প্রসেস, ইউ শুড ফলো দ্য প্রসেস। আপনি একটা জায়গায় টেন্ডার দিবেন, আপনি এই টেন্ডারিং এর মাধ্যমে আপনি তো টেন্ডার আহ্বান করবেন, দরপত্র আহ্বান করবেন, তারপরে প্রসেসের মাধ্যমে যাবেন। সেটা কেন মেয়রের পেট্রোনাইজেশনে হবে? এটা কি বলেন আপনি? এটা কি না, একটা হচ্ছে আইডিয়া নেয়া, অ্যাডভাইস নেয়া, আর একটা হচ্ছে পেট্রোনাইজেশন। এখানে পেট্রোনাইজেশন ই টেন্ডার, সেখানে আসলে কিভাবে আপনার কারচুপি করা সম্ভব? এখানে কোনো টেন্ডার করাই হয় নাই। আমি আপনাকে ডকুমেন্ট সহ আই উইল প্রোভাইড ইউ, এবং এটা আমার মনে হয় আমার দরকার নাই, যারা দেখছে এখন তাদের প্রত্যেকের কাছে এই ডকুমেন্টটা আছে। হ্যাঁ, ব্যাখ্যা দেবেন প্লিজ। কিসের বিষয়? সরি, যেটা আপনাদের এনসিপি গঠন করার পর আমরা দেখতে পেলাম, একটা বন্যা এলো, মানুষ আসলে ভালোবেসে খুব দায়িত্ব নিয়ে ত্রাণ দিল, কিন্তু দিন শেষে সেটা নিয়েও কথা উঠলো। ছোট করে যদি ব্যাখ্যা পাওয়া যায়, যদি অনেক পুরনো খবর, ছোট করে। জি হ্যাঁ, এই খবরগুলো আমার মনে হয় যে আপনারা যারা আছেন, এটা আমার থেকে জানার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারাই আসলে এটার উত্তর দিতে পারেন। কারণ এই যে ত্রাণের হিসাব, এটা হচ্ছে, এটা আমি খুব এটা দেখি যারা আসলে বিএনপির এবং পতিত সরকারের যারা, তারা এটা খুব মিলেমিশে এই কথাটা বলবার, এটা প্রোপাগান্ডা হিসেবে সেল করার খুব চেষ্টা করে। দেখেন, একদম পানির মতো সহজ সত্য কথা, সেটা হচ্ছে যখন আমরা এই ত্রাণের হিসাব, ত্রাণের এই সময়টা চলে গেল, এবং এটার পরে যে হিসাবটা, সেটা একটা থার্ড পার্টি, একটা সিএ অর্গানাইজেশন, তার কিন্তু এটা অডিটের মাধ্যমে এটা কিন্তু একটা আলাদা করে প্রেস কনফারেন্স করে এই হিসাবটা দেয়া হয়েছে। এবং যেই টাকাটা ছিল সেটা একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে তহবিল আছে, সেখানে কিন্তু সেটা হস্তান্তর করা হয়েছিল, এবং সেখানে জনাব হাসনাত আব্দুল্লাহ তিনি নিজে উপস্থিত ছিলেন। সুতরাং এটা আমার মনে হয় যে এটা সাংবাদিক হিসেবে আপনাদের কাছে এই তথ্য আছে। উনি বলেছেন, আপনি কি মনিরা শারমিনের কথায় কনভিন্স? না, এটা বারবার কেন এটা বলে? এটা প্রোপাগান্ডা ছড়ানো না, জাস্ট এটা প্রোপাগান্ডা ছড়ানো না। একটু শুনে মনিরা শারমিন আবার নিশ্চয় আসবে। মনিরা শারমিন কতগুলো কথা বলেছে, যে এমন একটা পার্লামেন্টে কিন্তু আলোচনা হয়েছে যে ঋণ খেলাপি এবং ঋণগ্রস্ত। ঋণ খেলাপির অর্থ কিন্তু একটা আছে, যে ঋণ খেলাপি হবে সে আইনগতভাবে আর নির্বাচন করতে পারবে না। তাহলে পার্লামেন্টে কোনো ঋণ খেলাপি কিন্তু নেই। ঋণগ্রস্ত কেন বলা হচ্ছে? যে সে ঋণ নিছে, ব্যাংকের থেকে ঋণ নিছে, কিন্তু দিতে পারছে না, কিন্তু সেটা খেলাপি হয়নি, দিয়ে যাচ্ছে, ঋণ নিছে, ব্যবসা করছে, দিছে। এটা হচ্ছে পার্লামেন্টের ভাষা।
সেটা সম্পর্কে তার এই বক্তব্য, এটা একটু যদি এটা সম্পর্কে জানে এটা আমি তাহলে বলবো। কিন্তু ইস্তেমা। আমি বলবো, আমি ব্যাংকার, তো আমি এটার উত্তর দিব। ঠিক বলেন, আমি এক্স ব্যাংকার। দিয়ে দেন, এখনই দিয়ে দেন। এখনই দিয়ে দিন, এখনই দিয়ে দিন, ওকে ওকে, শুনেন। হ্যাঁ, ছোট ঠিক করে আছে। দেখেন, আপনার তো মনে থাকবার কথা, সেটা হচ্ছে যে এই যে আমাদের নির্বাচন কমিশনার, ইনারা কিন্তু যখন আমরা দেখেছি যে যখন আসলে আপিল শুনানিগুলো হচ্ছিল এবং তারা ঋণ খেলাপি বলে বিএনপির অনেক সংসদ সদস্য যারা এখন বসে আছে তাদের মনোনয়নের ব্যাপারে যখন প্রশ্ন উঠেছিল, এমন অনেক সংসদ সদস্য এখন যারা সংসদে বসেছেন তাদের ব্যাপারে কিন্তু ডিসিশন নেওয়ার জন্য যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বয়ং ওখানে গেছিলেন এবং তারা ভিতরে বৈঠক করে এসে বাইরে এসে কিন্তু এরকম হয়েছে, একজন নির্বাচন কমিশনার তিনি কিন্তু বলেছে, দেখেন এবারের মতো হচ্ছে আপনাকে ছেড়ে দিলাম, কি বলে, যেই আপনাদের যে ঋণ খেলাপি ঋণটা কিন্তু পরিশোধ করে দিলেন। হ্যাঁ, মানে কি সুন্দর একটা আলাপ না, যে নির্বাচন কমিশনার বলছেন যে হ্যাঁ আপনাকে ছেড়ে দিলাম, ঋণটা কিন্তু পরিশোধ করে দিন। কত সুন্দর একটা কথা, এবং তারাই এখন সংসদে বসে আছে। এইভাবে করে নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু এই ঋণগ্রস্তদের মানে ঋণ খেলাপিদের আপনারা ঋণগ্রস্ত বানাইছেন। এখন আপনাকে বলি, ঋণ খেলাপি কে? 90 দিনের মধ্যে যদি যেই ঋণটা নেওয়া হয়েছে সেটা যদি পরিশোধ না করে, সেখানে কিন্তু ঋণটা খেলাপি হয়। এবং এই যে রাজনৈতিক জায়গাতে কিভাবে করে খেলাপিটা ঠিক করা হয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে হয় এবার এমন অনেক ঋণ খেলাপির এই জায়গাগুলো তারা সংশোধন করেছে, তাদের নিজেদের ঋণ খেলাপির তকমা থেকে নিজেদের বাদ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মানে বাংলাদেশ ব্যাংকে এটা ইনফ্লুয়েন্স করে আলাদা করে প্রজ্ঞাপন জারি করে যে না, এদের ঋণ খেলাপি এটা রিশিডিউল করা, কিছু টাকা জমা দিয়ে ঋণ রিশিডিউল করে ফেলে। কিন্তু আচ্ছা, আসলে মনিরা এই যে কোটি শারমিন, কোটি টাকা, আপনার কোটি ঋণ কোটি খেলাপি টাকা যারা আসলে শুনে যারা মনে কোটি কোটি প্রশ্ন টাকা- শুনি প্লিজ। আমি মনিরা শেষ করতে শারমিন, হবে তো, আমাকে তো শেষ আপনার করতে দিবেন, আমাকে তো শেষ করতে ঋণ দিবেন। আচ্ছা আচ্ছা, উনি খেলাপি- শেষ করুক, মনে শেষ করুক, তারপর জি ছোট করে শেষ করে ফেলুন। ঋণ খেলাপি বললাম না। সিদ্ধান্তটা কে নেয়? আচ্ছা, ঋণ খেলাপির সিদ্ধান্তটা কে নেয় আপনি কি জানেন? এর আগে ব্যাংক 2008 সালের নির্বাচনে কিন্তু একজন এরকম ঋণ খেলাপি থাকার কারণে নির্বাচিত হয়ে যাওয়ার পর তার সদস্যপদ বাতিল হয়ে গেছিল। অর্থাৎ আপনি আদালতে যাওয়ার আগে কাউকে কিন্তু দোষী সাব্যস্ত করতে পারেন কি না বলেন? শোনেন, দেখেন, এই যে আপনি এই কথাটা বলছেন, আপনি নিজে ইন দ্য ডিপ অফ ইউর হার্ট ইউ নো যে মানে যারা আসলে বিএনপির সংসদ সদস্য তারা অনেকেই ঋণ খেলাপি ছিল। এবং আপনি যদি না জানেন, আমি হচ্ছে আপনাকে ব্যাংক সহ এবং তাদের আসন সহ তাদের ডকুমেন্টও দিতে পারি। ঠিক আছে, এখন এই জায়গাতে তো আপনি এখন অস্বীকার কি হিসেবে করতেছেন আমি জানি না, এটা হচ্ছে একেবারে সত্য কথা। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, শুধু তো ঋণ খেলাপি না, এখন দ্বৈত নাগরিকত্ব যারা, তারা তো এবার সংসদ সদস্য হিসেবে মানে মনোনীত হয়েছেন এবং সংসদ সদস্য হয়েছেন, তাদের দ্বৈত নাগরিকত্ব হওয়ার বুঝতে পারছি, কারণে আমাদের তাদের আলোচনাটা একটু পেছনের দিকে চলে সংসদ যাচ্ছে। সদস্য আমি এই অংশের আলাপটা শেষ করতে চাই এভাবে। হেলেন খান একটু বলবেন, মানে দিন শেষে যেহেতু রুলিং পার্টি সরকারি দল, তাদের দায়িত্ব একটু বেশি থাকে, কারণ আমরা প্রধানমন্ত্রীকে যেভাবে চলাফেরা করতে দেখি, ওনার মধ্যে কোনো আগ্রাসী মনোভাব নাই, ওনার বক্তব্যের মধ্যে সেটা নাই, এবং উনি ক্ষমা করতে পছন্দ করেন, এমন বিভিন্ন বক্তব্য আমরা সেটা দেখেছি। তাহলে ছাত্র দল, যুব দল, তাদের মধ্যেও তো সেই আচরণটা আসার কথা, আপনি কি টের পাচ্ছেন সেটা আসছে? ডেফিনেটলি আছে। আপনি দেখেন বিএনপির পক্ষ থেকে কটা বক্তব্য আপনি পাবেন যে ওটাতে উত্তেজনা ছড়ায় কিংবা অন্যকে ঘায়েল করা হয়, সেটা পাবেন না। এইমাত্রই যেমন ধরেন আমি যে বলছি থাপ্পড় মারা, ওটা চপেটাঘাত করা, এরকম একটা বলেছি, এটা কিন্তু ইন জেনারেল বলেছি যে যারা অপপ্রচার করেছে সেই সমস্ত অপপ্রচারকারীদের মুখে থাপ্পড় মারা হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ব্যক্তি নাম্বার 2 হলো, আপনি দেখেন আমি কিন্তু এমন অনেক আনতে পারি এনসিপির সর্বোচ্চ জায়গা। আমি এই গতকালকে গিয়েছিলাম একটু সচিবালয়ে, আমি যে ওখানে শুনলাম এনসিপির নামটা আমি বলতে চাই না, সর্বোচ্চ নেতা, তো তার বাবা একজন স্কুল টিচার, সে ঢাকায় এসে ওই এরিয়াতে, ঢাকা থেকে নির্বাচিত, এবং ওই এরিয়াতে সে এসে প্রধান শিক্ষককে বের করে দিয়ে ওই রুম আটকিয়ে পরবর্তীতে সেই ওই চেয়ারে বসে গিয়েছেন। তো এইটা তো নতুন যারা রাজনীতিতে এসে তাদের কাছ থেকে তো আমরা প্রত্যাশা করি না। যেটা ভাই বলেছিলেন যে এটা কিন্তু আমি ক্লিয়ার কাট কোনো পেলাম না, মানে বন্যার্তদের সাহায্যের জন্য যে অর্থ দেওয়া হয়েছিল সেটা কিন্তু নাম্বার 2 হলো যেটা আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যেটা হয়েছে যে দেখেন এটা কিন্তু
এটা ঠিক যে একটা মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। দীর্ঘ 17 বছর আমরা যেই জায়গাটায় গিয়েছিলাম, যেই জায়গাটা মানে এই জাতি গিয়েছে, তরুণ প্রজন্ম যেইটা 17 বছর যাবত দেখেছে, সেটা হলো যে মানে সবসময় যেটা হয়েছে যে বিরোধী পক্ষ যারা থাকে কিংবা সরকারি ইসে থাকে, তা যেই মানে কুরাজনীতিটা হয়েছে সেটার ভিতর দিয়েই কিন্তু একটা জেনারেশন বড় হয়ে গেছে। এর বিপরীতে যে সুন্দর মানে রাজনীতির যে সৌন্দর্যটা সেটা কিন্তু পায় নাই। তো এই জায়গাগুলোতে তো আসতে আমাদের একটু সময় লাগবে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী হয় কি সর্বোচ্চ জায়গায় যদি টলারেন্সি থাকে, আপনি সবশেষ ছোট করে একটু জানাবেন, সেটা কিন্তু সর্বনিম্ন জায়গা পর্যন্ত টাচ করে, কিন্তু আমরা সেটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা মনে করি অদূর ভবিষ্যতে এটা আমরা দেখতে পারবো। নাম্বার 3 যেটা বলতে চাচ্ছি যে ঋণ খেলাপির বিষয়টা যেটা আসছে, মনিরা শারমিনরা তো আসলে কি বলবো, ওরা তো 36 দিনের, আর মনিরা শারমিন তো আরো পরে, কারণ ও তো ব্যাংকে চাকরি করতো, ও তো অনেক পরে এসছে, সে অনেক পরে এসছে। যেটা হয়েছে 36 জুলাই যেটা আমরা দেখেছি, সেটা হলো আমাকে একটু কথা বলতে না মনিরা শারমিন। তো আপনি যখন কথা বলেছেন আমি কিন্তু কিছু বলি নাই, আপনি আমাকে কথা বলতে দেন। ঋণ খেলাপি যেটা হয়েছে সেটা হলো যে আপনি জানেন দীর্ঘ 17 বছর বিএনপির কোনো নেতা কর্মী কিন্তু কোন রকমের ব্যবসা বাণিজ্য বলেন, ইভেন আমাদের অনেক নেতার বাড়ি দখল হয়ে গিয়েছে। অনেক আমি বলি এটা নিয়ে আলাপ হয়েছে, এটা নিয়ে আলাপ হয়েছে, দীর্ঘ আলাপ হয়েছে, আজকে আমাদের এটা এজেন্ডা না। অসংখ্য নেতা কর্মীদের মানে অকারণে কিন্তু ঋণ খেলাপির ওই তালিকায় একটু কোঅপারেট করুন, আমার কাছে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কথা বলবো। জি, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে। সর্বশেষ আপনি জানেন যে আমাদের চিটাগংয়ের পটিয়া থেকে যে লাস্ট যে সংসদ সদস্য হিসাবে আমরা সুপ্রিম কোর্ট থেকে যাকে মানে বৈধ হিসাবে ডিক্লারেশন দিল, তাকেও কিন্তু ঋণ খেলাপি হিসাবে করা হয়েছিল, চিহ্নিত করা হয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছি। পরবর্তীতে আবার সেটা বৈধতা পেয়েছে। নতুন আরেকটি শুনে কথা বলতে চাই। ইলেকশন কমিশনের সঙ্গে 9 দফা দাবি জানিয়েছে জামাত ইসলামী, এবং সেই দাবিগুলোর ভিতরে একটা ছিল হচ্ছে অতিরিক্ত সচিব নির্বাচন কমিশনের মোহাম্মদ শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা। মনিরা শারমিন, আপনি নিশ্চয়ই শুনেছেন জামাত ইসলামের পক্ষ থেকে 9টা দাবি জানিয়েছে ইসির সঙ্গে, এবং যদিও আলাদা প্রতীকে নির্বাচন হবে, স্থানীয় যে সরকার নির্বাচন, সেখানে আসলে ওই অ্যাসোসিয়েশনটা থাকছে না, কিন্তু তারপরও আপনারা নির্বাচনী কৌশল হিসেবে, জাতীয় নির্বাচনী কৌশল হিসেবে 11টা দল এক হয়েছিলেন। জামাত যে এই দফাটাগুলো দিয়েছে সেই দফা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এনসিপি কি এগুলোর সঙ্গে একমত? হ্যাঁ, আমি জামাতের এই 9 দফার বিষয়ে কথা বলবো। তার আগে আমি একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে ছোট করে প্লিজ, তাহলে একদম ছোট করে। খুব ছোট করে বলছি। সেটা হচ্ছে যে আপা বোধহয় জানেন না, মানে ওই সময় তো ওনারা আসলে পল্টনে, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি, তখন তো আসলে পল্টনে একটা বোমা মানে বিস্ফোরণ হলেই ওনারা তো পালাতেন, এবং একটা ককটেল বিস্ফোরণ হলেই ওনারা পালাতেন। তো খুব বেশি মানুষ তখন আসলে থাকতেন না। তো ওই কারণে আসলে ওনারা জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রজন্ম তৈরি হয়েছে, এবং তারা ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এসছে। সবাইকে 36 দিনের নেতা ভাবলে খুব ভুল হবে। হ্যাঁ, এইভাবে করে ওনারা কথা বললে এটা খুবই অগ্রহণযোগ্য। এবং বিষয়টা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি সুফিয়া কামাল হলের যখন অনির্বাচনের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে প্যানেল করে আমি কিন্তু কবি সুফিয়া কামাল হলের জিএস এবং ডাকসুর কবি সুফিয়া কামাল হলের জিএস, সেটা আমার খুব ভালো লাগে বলতে। তো এই পরিচয়টা একটু মাথায় রাখা উচিত, যখন আমাদের ব্যাপারে কথা বলবে তখন সবাইকে এক কাতারে ফেললে হবে না। এবার আমি আসি হচ্ছে 9 দফা, জামায়াতের 9 দফা যে দাবি, সেটার ক্ষেত্রে এটা আসলে জামায়াতের পক্ষ থেকে তারা এটা দলগতভাবে, দলীয়ভাবে সেই এই 9 দফা দাবি দিয়েছে। এখানে আমরা কিছু দাবির সাথে একমত, যেমন দলীয় যে কি বলে নির্বাচন কমিশনার হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে শামসুল, উনি তো আসলে বিএনপি একজন মানে কর্মী বললে ভালো হয় আর কি। তো এই ধরনের বিতর্কিত লোকজনকে যখন আসলে নির্বাচন কমিশনার হিসেবে তারা নিয়োগ করে, এবং সেটার বিরুদ্ধে তো অবশ্যই আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছি। এবং এখানে কিছু কিছু আছে যেটা হচ্ছে যে কারা নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগের যারা আসলে কথিত ফ্যাসিবাদী এই পুরো ইয়ের সাথে কাঠামোর সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে নেই, এবং তারা যদি এমন হয় যদি আওয়ামী লীগের রাজনীতির সাথে নেই এবং তারা আসলে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই, তারা কি নির্বাচনে অংশ নিতে পারবে? সেখানে কোনো বাধা থাকবে?
না, যাদের বিরুদ্ধে কোনো ধরনের, দেখেন এই স্থানীয় সরকার নির্বাচনটা তো সব দল হিসেবে হয় না, স্থানীয় সরকার নির্বাচন হয় হচ্ছে একেবারে এলাকা ভিত্তিক জনপ্রিয়তা থেকে, এবং এখানে যেহেতু কোনো দলীয় প্রতীক এবার থেকে থাকবে না, সুতরাং সেই জায়গা থেকে কেউ যদি ছাত্র হত্যার সাথে জড়িত না থাকে, সে যদি আসলে মানে আওয়ামী লীগের সংগঠনের কোনো দায়িত্বপ্রাপ্ত লোক না হয়, বা সরাসরি আসলে এই আওয়ামী লীগের সাথে যুক্ত না হয়, যে কোনো ইন্ডিভিজুয়াল যদি হয়, সেক্ষেত্রে তো আসলে কোনো বাধা থাকার কথা না। কিন্তু আচ্ছা, এই এটা পরিষ্কার। আমার হাতে এই অংশে যেহেতু মানে সময়টা কম, আমি সমস্যা। সবগুলো মন্তব্য নিতে চাই। আপনি ছোট করে আরেকটা বলবেন যে এমপিভুক্ত শিক্ষকদেরকে অনবোর্ড করার কথা বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে, আপনি এটার সাথে একমত কিনা? জি না, এটার বিষয়ে আমাদের দলীয়ভাবে আসলে আলোচনা করার সুযোগ হয় নাই। আর এটা যেহেতু জামায়াতের পক্ষ থেকে, এবং এছাড়া তো লেভেল প্লেইং ফিল্ড সহ আরো বেশ কিছু ভোটার তালিকা হালনাগাদকরণ এবং এই বিষয়গুলো এখানে আপনারা এখনো ডিসিশনটা দিতে পারেননি, এখন আমাদের ডিসিশন নিতে পারি। জি হেলেন জেন খান, একটু চট করে বলে দেবেন। প্রথম কথা হচ্ছে যে আমি জানি ওটা নিয়ে আপনি বলবেন, ওইটার পাশাপাশি আগে এটা একটু বলবেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যিনি স্পষ্ট, হ্যাঁ, নির্বাচনী আসন পুনর্নির্ধারণ কমিটি যিনি ছিলেন, তিনি কিভাবে আসলে অতিরিক্ত সচিব হতে পারে? জি প্রথমটায় দিয়ে শুরু করি। আমরা পালানোর এই শব্দটা বিএনপির সাথে যায় না, এটা শুধু তাদের মুখেই মানায় যারা গুপ্ত অবস্থায় ছিল। এবং আপনি জানেন যে বিএনপি ছাত্রদল বারবার করে আনচ্যালেঞ্জ কোনো কিছু যেতে দেয় নাই, বিএনপি আনচ্যালেঞ্জ এই 17 বছর কোনো কিছু যেতে দেয় নাই। এবং যারা ওই সময় মানে ছলে থেকেছে, যারা ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে পেরেছে, তারা ওই ছাত্রলীগের ওই যে বলে না লুঙ্গির নিচে থেকেছে, ওইটাই কিন্তু করেছে। কাজে তাদের ক্ষেত্রে এইসব গুপ্ত কিংবা পালানো এগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বিএনপি কিংবা ছাত্র দলের ক্ষেত্রে কখনো পারল না। কারণ দিনের আলোর মতো স্পষ্ট প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জ করেছে, প্রত্যেকটা অন্যায়ের মুখোমুখি হয়েছে। সেই কারণে 36 জুলাইতেও কিন্তু আপনি জানেন বিএনপির 425 জন নেতা কর্মী কিন্তু জীবন দিয়েছে। কাজেই আর এই 17 বছর তো হাজার হাজার না, লক্ষ লক্ষ নেতা কর্মী। মনের সামনে আপত্তি জায়গা ছিল কি আপনি তরুণদের দলটাকে কি 36 দিনের দল বলবেন, সেটা বলতে পারেন? কাজেই বিএনপির ক্ষেত্রে এই ধরনের অপপ্রচার কিংবা এই ধরনের বক্তব্য বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি অতিরিক্ত সচিব দেখেন শামসুল আলম, উনি খুবই নির্যাতিত, নিপীড়িত এবং দীর্ঘ 17 বছর ওনাকে যেইভাবে পানিশমেন্ট দেওয়া হয়েছে, চাকরি থেকেই করা হয়েছে এবং সব মিলিয়ে, এবং তিনি একজন দক্ষ, আমি যতদূর জানি বিএনপি রাজনীতির সাথে জড়িত বলা যেতে পারে না, উনি কখনোই বিএনপি নির্বাচনে আসন পুনর্নির্ধারণ কমিটির সদস্য ছিলেন। আসন পুনর্নির্বাচন এটা কিন্তু অরাজনৈতিক লোকজনকে নিয়েও করা হয়েছে। কাজে সেখানে কিন্তু উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমরা অনেকে সাজেশন নিয়েছি, সেই সাজেশন নেওয়ার ক্ষেত্রে তাকে করা হয়েছে, ওখানে আনা হয়েছে। কিন্তু উনি কিন্তু বিএনপির কোনো পদ পজিশনে এটা দেখাতে পারবেন না, উনি কোনোদিন এটা করেছেন। কাজেই এখন যারা এই দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হলেন, আবার এখন তারা আবারও নির্যাতনের শিকার হবেন, তাদেরকে উপরে ইনজাস্টিস হবে, এটা তো হতে পারে না। আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি জাস্টিস। এবং আপনারা জানেন যে এই আমাদের মূল যেটা 36 জুলাই যেটা হয়েছিল, যে একটা মানে সমন্বয়, অল আর ইকুয়াল, এরকম একটা তাই তো সেখানে উনি কেন হবে, ইনজাস্টিসের শিকার হবে? কাজেই আমি মনে করি এটা জামাত ইসলামের একটা অন্যায় দাবি। এবং জামাত ইসলাম আমরা জানি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত ইসলাম কি করেছে। আরেকটা বিষয় তো আপনি নিয়েই আসলেন না, সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটিতে এই যে সালাউদ্দিন আম্মার নামে যে ছেলেটা বেলচা নিয়ে যেইভাবে ঘটনা ঘটালো, তারপরে আপনার এটা নিয়ে এখন না কথা বলি, কারণ আমার হাতে সময়টা নেই এবং ওনার পক্ষে কথা বলার মতো কেউ নাই এখানে, কিন্তু অ্যাড্রেস করা দরকার। এটাও আমি মনে করি এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ কিন্তু একদম। আমি একটু কাগজে আপনার মতামত একটা দিতে চাই, শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকরা, আমি এটাই তো আসছিলাম। জি জি, হ্যাঁ, কেন তারা নির্বাচন করবে? তারা নির্বাচন করবে, আবার ওদিকে ছেলে মেয়েদের লেখাপড়া করাবে, তাই না? একই সঙ্গে দুইটা কাজ কি হয়? আপনার একটা হচ্ছে একেবারে সৃজনশীল কাজ, যেটার সঙ্গে কোনো মতেই কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, কারা জাতীয় নির্বাচন ভোট তো দিবে, কেন একজন শিক্ষক যার মূল কাজই হচ্ছে, দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানো, এবং অন্তত সেই জায়গায় আপনি বলতে পারেন, আমাকে প্রশ্ন করতে পারেন যে তাদের তো বেতন পরিপত্র একটু হয়তো কম টম আছে এরকম, কিন্তু এখন যে দেখেন আপনি কোনো একটি জায়গায় কোনো একজন শিক্ষক কম বেতন পান না, এমপিওভুক্ত, রাইট। এবং কলেজের টিচাররা কি করেন?
আমি জোর দিয়ে বলতে পারি কলেজের টিচাররা কি করেন, তার একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্টের হয়তো দুইটা ক্লাস থাকে, জি। এই ক্লাসের পরে তাকে কিন্তু আর কলেজে পাওয়া যায় না, সোজা চলে যায় তার একটা না কোচিং না, এর বেশিরভাগই দেখবেন আপনি হয় সিমেন্টের ব্যবসা আছে, না রডের ব্যবসা আছে, না হলে কোনো জায়গায় জমির ব্যবসা আছে, এইরকম এই কাজগুলোই করে বেড়ায়। এইগুলো বন্ধ করা উচিত, কেননা তাকে তো সরকার রাজস্ব খাত থেকেই বেতনটা দিয়ে থাকে, কেন তাকে এই আরেকটা কাজ করতে দিবে? এবং কোচিং তো করতেই দেওয়া উচিত না, এবং এটাও না। আমি এই কারণে মানে ঘোরতর আপত্তি জানাই যে কেন তারা এই এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে আসার ব্যাপারে এই দাবিটা তুলছে। আর শামসুল আলম? শামসুল আলম শোনেন, শামসুল আলম হচ্ছে খুবই মানে একটা ব্রিলিয়ান্ট অফিসার, আমি জানি, এবং দীর্ঘদিন ধরে দেশে নাই, ছিলই না, এবং বেশিরভাগ সময় লেখালেখির মধ্যেই বেশি ব্যস্ত ছিল। আচ্ছা, তার নিয়োগটা নিয়ে আপত্তি তুলছে, বুঝতে পারছেন? কারণটা তো জানেন। আচ্ছা, উনি বিএনপি যে আসন নির্ধারণ ছিল একটা ব্যাখ্যা দিছে। আচ্ছা, আপনি জানেন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তিনিও কিন্তু একেবারে জামাতের রোকন, কিন্তু বুঝতে দিতেন না, এই যে গুপ্তভাবে থাকে, এবং এদের কাজই হচ্ছে। এবং আপনি সেক্রেটারি লেভেলের যারা সেক্রেটারিয়েটে যায়, যারা জানে প্রশাসনে কাকে কোথায় বসিয়েছে, সব কিন্তু জানে, এবং এই গত 2 বছর ধরে তারা 2 বছর নয় 1.5 বছর ধরে তারা এই কাজটা করেছে, এবং বুঝতে দেয় না। আমি বলি আপনাকে, সেই সমস্ত জায়গায় যেভাবে নিয়োগগুলো হয়েছে এখনো যদি দেওয়া হয়, ইউনিভার্সিটিতে একটা সুবিধা হলো, যেহেতু অটোনোমাস বডি, ওখানে একবার নিয়োগ দিয়ে দিলে পরে এগুলো আর বাতিল করা যায় না, এবং গুনে গুনে, এই যেমন চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, হয়ে গেছে না এইগুলো। আচ্ছা, আপনি ওইগুলোকে কোনোদিন অ্যাড্রেস করেন নাই, ওইগুলোকে যদি করতেন তাহলে আর পরবর্তীতে এই সমস্ত রাজনীতির কথাগুলো আসতো না। ওইগুলো অ্যাড্রেস করতে গেলে আমাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট আমলে চলে যেতে হবে। না, ইন্টারিম গভর্নমেন্ট যখন হয়েছিল, এই কেউ মুনিরা শারমিনে তো বলতে পারবেন না হয়তো ওভাবে, যারা এটা নিয়ে খেলাধুলা করেছিল তাদের তো বোঝা উচিত ছিল যে কারা করছে এগুলো। যখন একজন ভিসিকে সরানো হচ্ছে, সাথে সাথে জামাত কি করছে, আপত্তি দিচ্ছে, তাহলে বুঝতে হবে সে যদি থাকতো 4 বছরের মেয়াদে, তাহলে জামাতের পারপাসটা সার্ভ হয়ে যেত। এখন যখন চেঞ্জ করা হচ্ছে, তখন কিন্তু প্রতি জায়গায় তারা আপত্তিগুলো দিচ্ছে। এইগুলো কাজগুলো করছে যখন, তখন কিন্তু আর কোনো দখলের কথা আসে না, কেউ বলে না। মুনিরা শারমিনকে আমি বলছি না, তার কারণ হলো তারা এই প্রক্রিয়ার মধ্যেই তারা ছিল না, যারা ছিল তারা ঠিকঠাক মতোই কাজ করে গেছে। এবং এই যে কিছুক্ষণ আগে মনে হয় আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে ছাত্রদল আর এই যে এনসিপি কি সমান তালে যাচ্ছে কি যাচ্ছে না, না তা না, কারণ এখানে আপনি দেখবেন যে ছাত্র শিবিরকে বরং নিয়ে আসতে পারেন, ছাত্রদল এবং ছাত্র শিবির তো বিভিন্ন জায়গায় তারা রাজনীতি যেভাবে করে আসছে, এই যে রাজশাহীর কথাটা বলা হলো, আসলে ওই সালাউদ্দিন আহমদ কোন দলের এটাও কিন্তু পরিষ্কার না, এটা পরিষ্কার না। আপনাদের সুযোগ থাকলে আমি সালাউদ্দিন আহমদের দীর্ঘ আলাপ করতাম, কারণ কিছু কিছু ক্যারেক্টার আছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, সালাউদ্দিন আহমদ, তাদেরকে একটু লম্বা আলোচনা করার সময় লাগে। অনেক ধন্যবাদ মনির শিবির, আপনাকে একটা লম্বা সময় ছিলেন, এবং আপনার কাছ থেকে আপনার ব্যাখ্যাগুলো একটু পেলাম, যেটা নিয়ে একটু কথা বলার সুযোগ হলো। সামনে করে আজ নিশ্চয়ই আবার আপনার সঙ্গে কথা হবে। ধরলাম আন্তর্জাতিক অঙ্কন নিয়ে কথা বলতে চাই। রয়টার্স একটা এক্সক্লুসিভ প্রতিবেদন এসেছে যে মার্কিন সেনাদের মোবাইলে যে ভিডিও, সেই ভিডিওটা আসলে ইরান দেখে ফেলেছে, সেখান থেকে ছক কষেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসলে নড়ে চড়ে বসেছে, তাদের সেনাদের ফোন জব্দ করতে যাচ্ছে। কথা বলতে চাই আমাদের সঙ্গে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান যুক্ত হয়েছেন। আমন্ত্রণ আপনাকে মোহাম্মদ কামরুজ্জামান, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। এবং বলে রেখে আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হেলিন জেরিন খান এবং সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি। তারাও হয়তো চাইলে কিছু জানতে চাইতে পারেন আপনার কাছে। আমি শুধু এটুকু জানতে চাই যে ইরান যে ছক কষে আসলে মার্কিন সেনাদের ভিডিও দেখে তাদের জায়গা থেকে ট্রেস করলো, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এবার সবচাইতে বড় হামলার দিকে তারা এগোচ্ছে ইরানে। মানে কোনটা আসলে রিয়েল, কোনটা আসলে আমরা ফ্যাক্ট হিসেবে ধরবো? ইরান কি সত্যিই কিছু করছে, বা যুক্তরাষ্ট্র সত্যি আসলে মধ্যপ্রাচ্য অস্থির করার জন্য নতুন কোনো প্ল্যান করছে? আমরা কি সঠিক তথ্য পাচ্ছি? আপনাকে ধন্যবাদ, আপনাকে এবং আপনার মাধ্যমে 71 টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, এই যে ইরান ভার্সেস ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে যুদ্ধ, এটাকে অ্যাসিমেট্রিক ওয়ার বা অসম যুদ্ধ নামে এটাকে বলা হয়। এবং অ্যাসিমেট্রিক ওয়ার যখন হয়,
তখন এটা মানে আপনার এটাকে আমরা বলি প্রোট্রেক্টেড ওয়ার, PROTRACTED, প্রোটেক্টেড মানে যেটা এক্সপেক্টেড টাইমের চেয়ে অনেক বেশি সময় নিয়ে যেই যুদ্ধ চলে। এবং আপনি জানেন যে এই অসম যুদ্ধে ইরানের পক্ষে অনেকগুলো প্রক্সি কাজ করছে মধ্যপ্রাচ্যে, এবং এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সেন্ট্রাল কমান্ড এই যুদ্ধের জন্য রেসপন্সিবল, যেটার হেডকোয়ার্টার ওদেরই একটা অঙ্গরাজ্য ফ্লোরিডাতে, এবং এটার সীমানা পূবে পাকিস্তান, আফগানিস্তান, আর পশ্চিমে আপনার ইজিপ্ট। জি। তো আপনি যেটা বললেন, এই যুদ্ধে আমরা প্রথম থেকেই দেখেছি এটা আপনার কাইনেটিক ওয়ারফেয়ার। এখানে সরজমিনে কেউ কোনো ফিজিক্যালি এসে আক্রমণ করছে না। এখানে আপনার আমরা দেখেছি মিসাইল আক্রমণ, ড্রোন দিয়ে আক্রমণ। এখন আপনি যেটা বললেন যে ইন্টারনেট ইন্টারসেপ্ট করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একজন আরেকজনের আপনার কাছ থেকে গোয়েন্দা তথ্য নিচ্ছে, এবং বিভিন্নভাবে তারা আপনার এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এটার কার্যক্রম পরিচালনা করছে। তো ড্রোনের কথাটা আমরা খুব বেশি শুনি। এই ড্রোন শব্দটা জার্মানি ব্রেন বা দেখুন, আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে প্রযুক্তির একটা অভিনব প্রয়োগ হচ্ছে। ইরান যেরকম দূরে বসে মোবাইল ফোন হ্যাক করে মার্কিন সেনাদের অবস্থান দেখে ফেলেছে, আবার এখানে অ্যাডমিরাল ব্র্যাড কুপার তিনি একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে যেটা উল্লেখ ছিল যে মেটার অর্থাৎ ফেসবুকের যে মূল কোম্পানি, তাদের ক্যামেরাযুক্ত একটা স্মার্ট চশমা ব্যবহার করে ইরানের যে মুঠোফোন এবং তাদের যে মুঠোফোনের মধ্যে থাকা ইনস্টাগ্রাম অ্যাপ, সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে তারা সেটা হ্যাক করেছে। খেয়াল করে একটা চশমা পরে হ্যাক করে তারপর তারা ড্রোন নিয়ে কি ধরনের চ্যাটিং করছিল সেটা তারা বের করেছে এবং পরবর্তীতে সেটা দেখে তারা ব্যবস্থা নিয়েছে। আপনি কি বলবেন আসলে প্রযুক্তির প্রয়োগটা তাহলে যুদ্ধের শেষে এসে কেন দেখতে পাচ্ছি আমরা? প্রযুক্তির ব্যবহারটা প্রথম থেকেই ছিল। তো এখন আমরা ইরানের কিন্তু অনেক বন্ধু দেশ আছে, যদিও আমরা দেখছি যে ওপেনলি ইরানের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইসরায়েল এবং অন্যান্য যে মুসলিম দেশগুলো এখানে আছে উপসাগরের চতুর্দিকে, তারা ইউনাইটেড স্টেটস এর পক্ষে, ইসরায়েলের পক্ষে কাজ করছে ইরানের বিরুদ্ধে। বাট ইরানেরও কিন্তু অনেক বড় দুই বন্ধু আছে, রাশিয়া এবং চায়না। তো রাশিয়া এবং চায়না কিন্তু এই প্রযুক্তিগুলো ইরানকে দিচ্ছে। এবং আপনি দেখেছেন রিসেন্টলি যেই এটার সাথে আরেকটা যুদ্ধ যেটা ইউক্রেনে চলছিল, ইউক্রেন কিন্তু কাস্পিয়ান সাগরে ইরানের মালবাহী জাহাজের উপর আক্রমণ করে বসেছে অলরেডি। সুতরাং ডাইমেনশনটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ আপনি যখন শুরুতে বললেন যে ইরান ভার্সেস ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এখন কি আমরা তার সাথে ইউক্রেনকেও যুক্ত করব? ইউক্রেন তো আপনার কাস্পিয়ান সিতে, কাস্পিয়ান সি এটা আপনার রাশিয়ার যেরকম সাথে সংযুক্ত, এটা ইরানের সাথেও সংযুক্ত। এবং ইউক্রেন এখানে আক্রমণের কারণ হিসাবে বলেছে যে ইরান থেকে কিছু সমরাস্ত্র রাশিয়ার দিকে যাচ্ছিল, এটার উপরে ভিত্তি করে এই ইরানের আপনার জাহাজের উপরে আক্রমণ। বাট ইরান বলেছে এটা কোনো সমরাস্ত্র ছিল না, এটা একটা মালবাহী জাহাজ ছিল। সেই খবরটা আমরা জানি। তো এখন এইগুলো কিন্তু আপনার এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা। হ্যাঁ, আমি মোটা দেখে আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি। আপনি কিছু জানতে চাইবেন কিছু? না, এখানে আমাদের একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো আপনি একটা কথা বলেছেন অসম যুদ্ধ। তো এই অসম যুদ্ধ দীর্ঘায়িত করার মধ্য দিয়ে কি মনে করেন ইরানকে দুর্বল করার একটা প্রক্রিয়ার মধ্যেই যাচ্ছে ট্রাম্প? কি মনে হচ্ছে? এটা আপনার আসলে শুধুমাত্র ইরানকে দুর্বল যদি আমরা বলি এটা ঠিক হবে না। এই কারণে যুদ্ধে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দুই পক্ষই আস্তে আস্তে দুর্বল হচ্ছে। বাট যখনই এক পক্ষ দুর্বল হয় তখন আবার কোনো একটা দেশ তাকে সাহায্য করার জন্য যখন এগিয়ে আসে বা সাহায্যের জন্য যখন চাওয়া হয়, যেমন আমরা দেখছি এই যে বিগত ফুটবল খেলা নিয়ে যে আমাদের সারা পৃথিবীতে উত্তেজনা ছিল, আমরা দেখেছি মোরাল সাপোর্ট স্পেন, মোরাল সাপোর্ট ছিল আপনার মুসলমানদের পক্ষে, ইরানের পক্ষে, গাজার পক্ষে। হোয়েরাজ যে আর্জেন্টিনাকে অনেক বাংলাদেশি সাপোর্ট করছিল, সেই আর্জেন্টিনা কিন্তু ওয়াজ সাপোর্টিং টেসিটলি ইসরায়েল। তো এখন
আপনার হয়তো ইন্ডিভিজুয়ালি একটা দেশের যুদ্ধের কারণে তার মিসাইলের সংখ্যা কমতে থাকে, জি। ড্রোনের সংখ্যা কমতে থাকে, ফাইটারের সংখ্যা কমতে থাকে, কিন্তু এট দি সেম টাইম এই যে বন্ধুসুলভ যে দেশগুলো আছে এগুলোর সাথে তারা মিতালি করে তাদের বুঝতে ক্ষমতা পারছি, তারপরে আমরা একটা গ্লোবাল ভিলেজে থাকি, কোন একটা দেশ যদি পিছিয়ে পড়ে তাহলে তার বন্ধু দেশগুলো তাকে হেল্প করে, সেভাবে Help আসলে করে। শক্তিটা বেড়ে যায়। হেলেন জেন খান, একটা বিষয় অনেকে জানতে চান, আপনারা যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন তারাই বৈশ্বিক যুদ্ধটা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা কিভাবে ফলো করেন? মানে এখানে নানা কিছু জটিলতা তৈরি হলে সেটা আমরা সাফার করি, আমরা তেলের কষ্টে ভুগেছি একটা দীর্ঘ সময়, কিভাবে আপনারা ফলো করছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে? দেখেন, যেটা আপনি বলছিলেন যে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, কোনো এক জায়গায় অসঙ্গতি হলে, কোনো এক জায়গায় ঝামেলা হলে সেটা কিন্তু সারা পৃথিবীতেই পড়ে। কারণ এখন ধরেন ইরান আমেরিকার যেটা হচ্ছে যুদ্ধ হচ্ছে, কিংবা ইসরায়েল প্যালেস্টাইনে যেটা হচ্ছে, ইসরায়েল প্যালেস্টাইনেরটা ওইভাবে না, মিডল ইস্টেই শুধুমাত্র এফেক্ট করে, কিন্তু ইরান আমেরিকার যেটা হলো সেটা তো সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ তো অনেক দিন সাফার করেছে, এখনো কিন্তু ঝামেলা হচ্ছে। এই যে গ্যাসের যে সমস্যাটা, এটা যদি আপনি ধরেন কুয়েত যদি কাতার যদি স্বাভাবিক থাকতো তাহলে তো আমাদের এই সমস্যাটা করতে পারতো না, এখন আমাদের মালয়েশিয়া যেতে হচ্ছে। আবার ধরেন যে ইউক্রেনে যদি না হতো, সেখানেও তো, সেখান থেকে আমাদের গম অন্যান্য খাদ্য সামগ্রী আসতো, তো এটা কিন্তু আমরা কিন্তু অনেক সাফার করছি। কাজে এই জায়গায় আমরা ওইটাই প্রত্যাশা করি সবসময় আল্লাহ পাকের কাছে বলি, কিংবা আমরা নিজেদের মানে আমাদের রাষ্ট্র হিসেবে যেটা, সেটা হলো আমরা শান্তি চাই, শান্তি শান্তি শান্তি, এর বিকল্প কিছু নাই। আমরা আসলে এই প্রত্যাশা করি অনতিবিলম্বে আমেরিকা ইরানের যেই এটা আছে, বিশেষ করে হরমুজ প্রণালীটা উন্মুক্ত হয়ে যাক, সব দেশেই এটা শান্তি সুবাতাস ভোগ করুক, এটাই হলো আমরা আসলে বাংলাদেশে তো আর এখানে পাকিস্তানের মতো অবলম্বন করে না না মেবি সুযোগ করতেও নেই। পারে, জি। আগামীতে বলা যায় না, কিন্তু এখনকার প্রেক্ষাপটে কিন্তু কেবল আমরা প্রত্যাশাই করতে পারি, তাই তো, যে যুদ্ধটা থেমে যায়। হ্যাঁ থেমে যাক, এটাই আমাদের প্রত্যাশা, একমাত্র প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান, শেষ মুহূর্তে যুক্ত হয়ে বেশ কিছু মতামত আপনি দিলেন। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাকে পাবো, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ, একটা লম্বা সময় ছিলেন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবারও হাজির হবো আমরা ৭১ জার্নালে। থাকবেন ৭১-এর সঙ্গে।